আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছ থেকে শুরু করতে চাই। 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন হাদির সহযোদ্ধারা ইনকিলাব মঞ্চ, 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে হত্যাকারী এবং পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আলটিমেটাম দিচ্ছেন, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন। 24 ঘন্টা মানে হবে কি, কি হবে বলে আপনার মনে হয়? 24 ঘন্টায় আসলে কোনো কিছু করা হবে? এক সপ্তাহের মতো সময় গেল, কি হলো এই সময়? ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চ যে সময় বেঁধে দিয়েছে এবং তারা যে আজকে তাদের জমায়েতটা থেকে বেরিয়ে এসছেন, আমি এটাকে সাধুবাদ জানাতে চাই। ইনফ্যাক্ট আমি এই কথাটা বলছিলাম যে তারা এই জমায়েতটা খুব বেশি দীর্ঘ করা উচিত হবে না, কারণ দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা আছে। যখন জমায়েত থাকে তখন কোনো ধরনের স্যাবোটাজ হতে পারে, যেটাকে কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আমরা যখন নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনের মধ্যে চলে গেছে, এবং টেকনিক্যালি যদি চিন্তা করে এই ধরনের জমায়েত হওয়া এই তফসিল পরবর্তী সময়ে হওয়ার কোনো যৌক্তিকতা ছিল না, এবং এটা আইনেও সমর্থন করে না। যাই হোক, তাদেরকে আমি প্রথমত এটাকে ধন্যবাদ জানাই। অপরাধী ধরা এবং ব্যবস্থা নেওয়া আসলে 24 ঘন্টা হওয়া সম্ভব না, কিন্তু সরকারের হাতে একটা কাজ করার স্কোপ অন্তত আছে, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো সেট, শুধু উপদেষ্টা না, উপদেষ্টা, বিশেষ সহকারী সচিব, আইজিপি, এই চারজনকেই আসলে সরিয়ে দেওয়া উচিত হতো বহু আগে। এখনকার কথা বলছি না। এই সরকারের সবচেয়ে অক্ষম এবং অথর্ব মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানুষ এটা বলতেই পারে। আমরা এই কথা যখন বলছি, এটাকে মাথায় নিয়ে বলছি যে শেখ হাসিনা বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে চলে গেছে, তার কনফিডেন্স একটা সমস্যা হয়েছে। তারপরও বলছি, যা যা হবার কথা ছিল, যেভাবে কথা ছিল, ওইটা মাথায় রেখেও তার কাছাকাছি দূরে থাকুক, তার অর্ধেক এক তৃতীয়াংশ করতে পারি। সুতরাং এই সেটটা আগেই পাল্টানো দরকার ছিল। আমি বহুদিন একটা কথা বলতাম যে উপদেষ্টা বা বিশেষ সহকারীকে সরালে সমস্যার সমাধান হয়ে যেত, আমি এটা কনফিডেন্টলি বলতাম না। কিন্তু সরকার যখন কাউকে পরিবর্তন করে, তখন বোঝা যায় তিনি একটা কগনিজেন্সে নিচ্ছেন, যে আমি রেকগনাইজ করছি এখানে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না, ঠিক আছে আমি একটু চেঞ্জ করে দেখি। So, এটা ক্যাবিনেটেরই আর কাউকে দেন বা বাইরে থেকে কাউকে আনেন, আপনি এটাকে রেকগনাইজ করলেন। তখন সরকার যখন এটা করে না, তার মানে এটা হচ্ছে সরকার পাত্তা টাত্তা দিচ্ছে না। সুতরাং 24 ঘন্টার মধ্যে আমি ধারণা করি সরকার ক্যাবিনেটে কোনো চেঞ্জ আনতেও পারে, কারণ এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে শেষ পর্যন্ত যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সরকারের পটেনশিয়াল আরো বেশি অস্থিরতা ঠেকানোর জন্য, যেটা তার হাতে আছে। আসামিরা ইভেন ইন্ডিয়াতে চলে গেছে কিনা এটা হুম। নিয়ে প্রশ্ন আছে। আর যদি নাও গিয়ে থাকে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে যে ধরে ফেলা যাবে সেটা নাও হওয়া সম্ভব, কিন্তু সরিয়ে দেওয়া দায়িত্বশীল সেটা হতে পারে। সেটা হলে এখন কি মানে সরকার করবে। পরিস্থিতি, হ্যাঁ, সরকার করবে কিনা এক নাম্বার প্রশ্ন। মানে জি। সেটা করলে, মানে না করলে পরিস্থিতি কেমন দাঁড়াবে, এবং করলে পরিস্থিতি শান্ত হবে কিনা, আলটিমেটাম এটা একটা সময় দেওয়া আছে। মানে আমরা এখন একটু ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এরকম একটা অবস্থার মধ্যে মনে হয় পৌঁছে গেছি, যে কি যেন হয়ে যায় কিনা আবার, সেই একটা উদ্বেগ তো থাকে আপনার। জি, ডাক্তার সাহেব যদি বলেন এই কিছু উদ্বেগ বলেন। আছে, এই উদ্বেগ থাকবে না তা বলছি না, এই উদ্বেগ আছে। এবং যেহেতু সরকার এতদিন ধরে করেনি, মানে মানুষের জীবনের জানমালের নিরাপত্তা, মব তৈরি হওয়া যে কোনোখানে, যে কোনো ঘটনা ঘটতে থাকা ক্রমাগত, এগুলো তো আছে। ইভেন আমরা শুধু উসমান হাদির কথা বলবো কেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদয়চি, ছায়ানট, এসব জায়গায় যে ঘটনা ঘটলো, উসমান হাদি কিন্তু হঠাৎ করে একটা গানশট ইনজুরিতে মাথায় কিন্তু সেই রকম ভাবে যদি আঘাত লাগে, মানুষ মোমেন্টে মারা যেতে পারেন, জাস্ট হুম। সেকেন্ডসে মারা যেতে পারেন। কিন্তু উসমান হাদি তো বেঁচে ছিলেন ফর সাম ডেইজ। ইভেন ওনার মৃত্যুর আগের দিন প্রধান উপদেষ্টা বলেছেন যে তাকে সিঙ্গাপুরের মন্ত্রী জানিয়েছে তার অবস্থা খুবই সংকটাপন্ন, এবং এবং উনি বলছেন জনগণকে শান্ত থাকার জন্য, লাস্ট বাক্যে কিন্তু এটা বলেছেন। তার মানে উনি জানেন এই অস্থিরতার সুযোগ আছে। তো তাহলে প্রস্তুতি কোথায়? তাহলে প্রস্তুতি কোথায়? পুলিশ, সেনাবাহিনী সহ ওগুলো ঠেকাতে পারেনি কেন? সেই কারণে আমি বলছি যে ও লং ওভার ডিউ, এটা করা উচিত। না হয় আসলে শুধু ইনকিলাব মঞ্চ না, অন্য নাগরিকদের মধ্যে এটা নিয়ে সবসময় প্রশ্ন আসবে। এখন আসলে এই মন্ত্রণালয় যখন পারছে না, তখন প্রশ্ন শুধুমাত্র এটা না, প্রশ্ন এখন সামনে একটা নির্বাচন আছে। সেই নির্বাচনে কি করবে, যেখানে 300 সিটে প্রার্থীরা নির্বাচন জি, আছে। কেন ঠেকাতে পারেনি এটা তো খুবই বড় একটা আলোচনা। সেই আলোচনাটা আমি আরেকটু পরে যাব। জনাব শামসুজ্জামান দুদুর কাছ থেকেও আমি আপনার কাছে আপনার মন্তব্য জানতে চাই। 24 ঘন্টায় কিছু পরিবর্তন হবে? এই স্বরাষ্ট্র উপদেষ্টা অতীতে নিজেও একরকম প্রতিশ্রুতিই করেছেন যে যখন সাবেক রাষ্ট্রপতি চলে গেলেন দেশের বাইরে, তখন তিনি বলছিলেন যে যে পালিয়ে গেলেন, তার পেছনে কারা আছে এটি বের করতে না পারলে, ব্যবস্থা নিতে না পারলে তিনি নিজেই পদত্যাগ করবেন। একটা তদন্ত কমিটিও গঠিত হয়েছিল, কিছুই হয়নি সেই তদন্ত কমিটি বা পদত্যাগের বিষয়টিও তিনি বেমালুম ভুলে গেছেন। 24 ঘন্টায় কি কিছু হবে? এটা একটু ছোট্ট করে শুনে আপনার কাছে আমি আপনার জন্য যে মূল প্রশ্ন সেটিতে আসবো। জি। 24 ঘন্টায় এই পারপাসে কিছু হবে কিনা আমি ঠিক
বলা মুশকিল, তবে টেনশন বাড়বে। সরকার থাকলে, সেই সরকার যদি কার্যকর সরকার হয়, তাহলে টেনশন কমে। সরকারের পদক্ষেপ, সরকারের উদ্যোগ, সরকারের সিনসিয়ারিটি, এইগুলো যদি কার্যকর থাকে, কার্যকর সরকার থাকে, তাহলে তার কিছু প্রতিফলন থাকে। বিশেষত ওসমান হাদির গুলি বর্ষণের মুখোমুখি হওয়ার পরে যারা হত্যাকারী হিসাবে বা খুনি হিসাবে অর্থাৎ গুলি বর্ষণকারী হিসাবে আমরা যাদেরকে পরবর্তীতে দেখেছি, চিহ্নিত করেছি, তার বাইরের কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আসল ক্রিমিনাল হিসাবে যাদেরকে আমরা দেখেছি বা প্রচার মাধ্যমে বা সরকারের বিভিন্ন মহল বিশেষের বক্তব্যে, তারা কিন্তু কেউ গ্রেপ্তার হয় না। মিডিয়ার মারফত আমরা জেনেছি তারা দেশ থেকে চলে গেছে, সত্য মিথ্যা আমি জানি না। তবে 24 ঘন্টা যারা আলটিমেটাম দিয়েছে তাদের প্রতি আমার সহানুভূতি আছে, কারণ তারা একটা চরম ফ্যাসিস্ট, হত্যাকারী, লুটেরা, তাদেরকে পতন ঘটানোর ব্যাপারে তারা বিশেষ ভূমিকা রেখেছেন। তাদের উদ্যোগ, উদ্যম, সাহসিকতার প্রতি আমার শ্রদ্ধা আছে। যে ছেলেটি শহীদ হয়েছে বা আত্মহত্যা দিছে, সে গণতন্ত্রের পক্ষের মানুষ। যে শৃঙ্খলা, সে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। এটা তো কখনো অন্যায় হতে পারে না। গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছে, বলেছে। তো জীবনে দিতে চেয়েছে গণতন্ত্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এইসব প্রশ্ন, কিন্তু তাকে কেড়ে নেওয়া হলো। তাহলে যারা আলটিমেটাম দিচ্ছে, তাদের স্বপ্ন, তাদের উদ্যোগ, তাদের ভালোবাসা, এগুলো নিয়ে প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই। তারা তো তার বন্ধু, তার নেতা, তার সহকর্মীর হত্যার বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাতেই পারে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গী সাথীরা, বিশেষত আইন শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণে যারা যুক্ত, তারা একেবারেই পুরাপুরি ভাবে উদাসীন আমি বলবো না, কিন্তু কি করছে, তাদের প্রতি যে মানুষের আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, এগুলো ক্রমেই বিলুপ্তি হওয়ার পথে। এই জন্য আমার কাছে মনে হয় 24 ঘন্টার আলটিমেটাম আমরা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাব না কার্যকর রাষ্ট্রের দিকে রাখবো, সেটা এখন খুব জরুরি প্রশ্ন। প্রশ্নটা এই কারণে, সামনে নির্বাচন। আমরা যদি নির্বাচনটা না করতে পারি বা কোনো কারণে নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা কোন রকম বাধা বিঘ্ন তৈরি হয়, দায় কার? সরকারকে নিতে হবে। যদি সরকারকে নিতে হয়, তাহলে এই জিনিসগুলো যেটা মুখোমুখি হয়েছে, এটা ফয়সালা হতে হবে। আর যারা আজকে রাস্তায় নেমেছে, এখন শাহবাগে আছে, আলটিমেটাম দেখছে, তাদের বিষয়টার সঙ্গে সারা দেশবাসী, প্রতিটি রাজনৈতিক দল একমত। সেই জন্য সম্পর্ক যেন ফারাক বেশি না বাড়ে। আমার মনে হয় জি কার্যকর পদক্ষেপ না নিলে 24 ঘন্টা পর কি হবে, এটা সরকারও জানে কিনা আমি জানি না, তবে মানুষ এই 24 ঘন্টার পর কি হবে এই টেনশনে তো অবশ্যই আছে। জি টেনশন কার্যকর পদক্ষেপ, বিষয়টা ওই যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে চোখের সামনে হামলা হলো, আগে থেকে হ্যাঁ, তারা আরেকটি জিনিস আমি বলি। সহায়তা চেয়েও আরেক পেল না, আরেক- অতএব কার্যকর পদক্ষেপের ব্যাপারটা খুবই একটা না, সন্দেহ আমি বা আমি উদ্বেগ আরেকটু জানানোর বলি, বিষয়। এক নিশ্চয়ই, মিনিট। সেটি নিশ্চয়ই। হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে প্রথম আলো, ডেইলি স্টার অথবা আহ, উদীচী, তারপরে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে, এটা কিন্তু ঘোষণা দিয়ে হয়েছে। একেবারে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমরা দেখেছি ঘোষণা দিয়ে হচ্ছে, কিন্তু সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর ন্যূনতম কোনো ভূমিকা ছিল, এটা আমার চোখে পড়েনি।
মানে প্রচার মাধ্যম থেকে যতটা আমরা খেয়াল করেছি, লক্ষ্য করেছি। তাহলে সরকার থাকলে কি হতো আর না থাকলে কি হতো, এর ব্যবধানটা আমি ঠিক বুঝতে পারছি না। এই যে নির্মমতা এবং কারা করছে এটা আমরা সবাই জানি। আর এখনো পর্যন্ত কয়জন গ্রেপ্তার হয়েছে মানে ওই ওই সঙ্গে সংগঠিত আমরা জানি না। কিন্তু এটা যে পরিকল্পনা তৈরি করা হচ্ছে গণতন্ত্রের বিপক্ষে, কখনো সাম্প্রদায়িকতা গণতন্ত্রের পক্ষের ঘটনা না, এটা আসলে একেবারেই। কারা করছে শামসুজ্জামান দুদু, কেন প্রশ্নটা করলাম, আপনি বলছেন কারা করছে সবাই জানি, কারণ যারা হামলা করছে তারা বলছে তারা বিপ্লবী, তারা সংক্ষুব্ধ ছাত্র জনতা, মানে তাদের ভাষ্যটা তো কারা এরকম। করছে, যদি আইন শৃঙ্খলা বাহিনী এজেন্সি যদি না থাকে, না সরকার না থাকলে তাহলে তো বলা যেত। সবাই জানে, আপনিও জানেন, মিডিয়াও জানে, কিন্তু কোনো উদ্যোগ বা পদক্ষেপ নাই। এই অন্ধকারের শক্তিকে যদি ঠেকানো না যায় তাহলে বাংলাদেশ আরো গভীর সংকটে পড়ে যাবে। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটা ব্লু প্রিন্টের অংশ, এই যে মব বা এই ভাঙচুর এই সব কিছুকে ব্লু প্রিন্টের এন্ড গোল বা আলটিমেট কি হাসিল করতে চায় ব্লু প্রিন্ট থেকে? যাদের নির্বাচনে কোনো ভবিষ্যৎ নাই, নির্বাচন ছাড়াই যারা কম বেশি দেশটা এখন নিয়ন্ত্রণে নিয়েছে, তাদেরই পরিকল্পনা অনুযায়ী তো এখন দেশ চলছে। নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় এরকম সহজ বিষয়টা তো বিস্তারিত বলার দরকার নেই। সেই জিনিসটা যদি বুঝেও আমরা না বুঝার ভান করি তাহলে বুঝতে হবে পক্ষান্তরে এই ষড়যন্ত্রকারীদের সঙ্গেই যারা ঠেকাবে তারাও আছে। অর্থাৎ সরকার বুঝেও যদি না বুঝার ভান করে তাহলে সরকার আছে কেন, এটাই তো মানুষের প্রশ্ন হিসেবে দেখা দিবে। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছ থেকে ওই যে কারা করছে, সবাই বুঝছে আসলে কারা করছে এই মবের ঘটনার পেছনে কারা? মানে যে কোনো ঘটনার বেনিফিশিয়ারি কে কে? আমরা প্রাথমিকভাবে যেটা করব, মব এবং উসমান হাদির মৃত্যুর ঘটনায় কারা কারা বেনিফিশিয়ারি হলো। আমি বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে এখন পর্যন্ত যা যা ঘটলো তার প্রত্যেকটা ঘটনায় একজনের সমস্যা দেখছি, একটা দলের সমস্যা দেখছি, সেটা হলো বিএনপি। বিএনপি 5 আগস্ট পরবর্তী সময় থেকে খুব দ্রুত একটা নির্বাচন চাইছে। দেশ আনস্টেবল হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, কোনো না কোনো ফর্মে ঝামেলা বাড়তে পারে। শুধু সেটা না, উসমান হাদির ঘটনা এবং এরপরে মব, মানে মব বলাও ঠিক না, আসলে মব আসলে একটা স্পন্টেনিয়াস জিনিস। বাংলাদেশে একটা নতুন জিনিস আমরা দেখলাম, এটা পরিকল্পিত ভাবে মব, মানে পরিকল্পিত মব কথা দুটো কিন্তু একটা একটার অ্যান্টাগোনাইজ করে। মব কোনোদিন পরিকল্পিত হয় না, কিন্তু বাংলাদেশে এই ঘটনাটা ঘটানো হচ্ছে। এ ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা, এবং আমি সংশয় এইটা প্রকাশ করে রাখতে চাই, 25 তারিখ যারা তারেক রহমান আসার আগেও আরো কোনো না কোনো অস্থিরতার ঘটনা ঘটানো হতে পারে, চেষ্টা হতে পারে। সুতরাং এই যাবতীয় যত অস্থিরতা আছে, শর্ট টার্মেও বিএনপির জন্য চাপ, কারণ তারেক রহমান দেশে আসছেন, তিনি স্পষ্ট করেনি তার একটা স্টেট আছে তিনি কেন দেশে আসছেন না, কিন্তু আমরা অনেকেই ধারণা করেছি বা অনুমান করে নিয়েছি যৌক্তিকভাবে, বা কিছু ইঙ্গিত তার দলের পক্ষ থেকে ছিল যে তার নিরাপত্তা নিয়ে সংশয় ছিল। সেই অস্থিরতা তার শর্ট টার্মে বিএনপিকে ক্ষতি করে, মিড টার্মে তার ইলেকশন নিয়ে ক্ষতি করে। তো সব ক্ষতি বিএনপির, লাভ কার কার তাহলে? বাংলাদেশ একটা সুস্থির গণতান্ত্রিক পরিবেশের দিকে যাবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটা 5 আগস্টে পরাজিত শক্তি চায় না, আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগের সাথে সাথে ভারতেরও পরাজয় হয়েছে, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং কিন্তু আছে, 5 আগস্টে বিজয়ী শক্তিরও কেউ কেউ চায় না। আমি বলছি না তারা এগুলো ঘটিয়েছে, কিন্তু বিজয়ী শক্তিরও কেউ কেউ চায় না, কারণ দেখা গেছে এই অস্থিরতা বা এই অস্থিরতার কারণে এই সরকারের ক্ষমতা যদি এক্সটেন্ড করার প্রবাবিলিটি বাড়ে, তাদের ক্ষমতা ইনফর্মালি এনজয় করার সুযোগ বেড়ে যায়। কিছু ব্যক্তি আছে অ্যানার্কিস্ট, তারা ঝামেলা বাঁধিয়ে রাখতে চান, তাতে তাদের এই এনার্কির মধ্যে তাদের এক ধরনের নিজস্ব পাওয়ার তৈরি হয়, তারা চান তাদের মতো করে। এবং আরেকটা গ্রুপ আছে, সেটার কথা একটু বলে রাখতে চাই, এটা একটু সংঘবদ্ধ, এটা একটু যোগ করি, এটা একটু আইসোলেটেড না। শারমিন, আপনি খেয়াল করেছেন 5 আগস্ট পরবর্তী সময় থেকে কয়েকজন মানুষ, এর মধ্যে একজন কেন্দ্রে আছেন, একজন খুবই পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়াল, যিনি এটাকে বিপ্লব বলছিলেন, যে এটা গণ অভ্যুত্থান হয়নি, এটা বিপ্লব হয়েছে। এবং তিনি 5 আগস্ট থেকে ক্রমাগত চেষ্টা করেছেন এটা করতে, যে ইভেন ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরও, যে এটা আসলে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত, যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, দিয়ে সে নতুন করে
ফরমানের মাধ্যমে দেশ চালাতে থাকবে, তারপর একটা নতুন সংবিধান লিখবে, তার অধীনে গিয়ে নির্বাচন হবে। এই কথাগুলো অ্যাম্প্লিফাই করেছে দেশে এবং দেশের বাইরে থাকা কিছু ইনফ্লুয়েন্সার। তার পরবর্তীতে ইভেন এখন যারা এনসিপি তে আছেন, আপনি খেয়াল করবেন ওসমান হাদির মৃত্যুর পর গুরুত্বপূর্ণ 3জন সদস্য অন্তত আমার চোখে পড়েছে বিপ্লবের ডাক দিয়েছেন, সবাই মাঠে থাকবেন, বিপ্লব এবার সম্পন্ন করে যাব, নিষ্পন্ন করে যাব, অথবা বিপ্লবে যে কাজটা করা হয়নি সেটা এবার করব, এই আলাপগুলো তারা মাঠে বসে বসে দিয়েছেন। এই গ্রুপটা চেয়েছিল একটা এনার্কি হোক বড় স্কেলে, সো দ্যাট তারা কোনো একটা ফাঁকে একটা বিকল্প বিপ্লবী সরকার তৈরি করতে পারেন। সো আচ্ছা, এরাও তাহলে কি আসলে এর এনসিপির মধ্যে মধ্যে থাকতে দুটা পারে। গ্রুপ আছে যারা এই বিকল্প বিপ্লবী সরকারের পক্ষে এক গ্রুপ, আর এক গ্রুপ তার বাইরে, এরকম কি? কুড বি আমি এভাবে যদি আমি নাম তুলে বলি কোনো অসুবিধা নেই, ওরা পাবলিক হ্যাঁ, স্ট্যাটাস দিয়েছেন। হ্যাঁ, একদম। জনাব নাহিদ, জনাব আক্তার বা অনেকেই এই যে মবের তাণ্ডব চলছিল তখন এটার বিরুদ্ধে কথা বলেছেন। যে বিপ্লবের ডাক দিয়েছেন জনাব সার্জিস আলম, খুবই হুম, পরিচিত একজন মানুষ, নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি রেভলিউশন লিখে একটা শব্দ লিখে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং জনাব সাইফ মুস্তাফিজ তিনিও এই বিপ্লব ঘটাতে হবে, সুযোগ এসছে, বিপ্লবটা শেষ করে যেতে হবে। তো তাদের মধ্যেও এই ধরনের বিভেদ থাকতে পারে, কারণ হলো তাদের সর্বোচ্চ নেতৃত্ব বলেনি। তবে আমি এখানে সর্বোচ্চ নেতৃত্বের একটা জায়গায় দায় দেই, তাদের আসলে ক্লিয়ার করতে হবে যে তারা এই যে বক্তব্যগুলো আসছে, কারণ প্রত্যেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এটা হুম, শুধু এখানে না, আমি যদি একটু পেছনে যাই, জনাব হাসনাত আব্দুল্লাহ যখন বলেন 7 সিস্টার্স কে তারা ভেঙে দিতে চান দেশে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়ে, যদি ভারত আমাদের দেশের বিপদ করে, মানে শেখ হাসিনা বা তার সাঙ্গপাঙ্গর কথা বলতে যদি রাখে, এই যে হুম। বক্তব্যটা ইটসেলফ এনসিপি ধারণ করে কিনা, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, ঠিক একইভাবে এইরকম এই বক্তব্যগুলো তারা ধারণ করছেন কিনা সেটা তাদের ক্লিয়ার করা দরকার ছিল। যেহেতু করেন নাই, আমরা এখন পর্যন্ত বলবো যে এক ধরনের সায়ও হয়তো সর্বোচ্চ নেতৃত্বের আছে। ওই যে একটা বিখ্যাত কথা আছে না, গুড কপ ব্যাড কপ খেলা, কেউ একজন এটা বলবে, আবার হুম, হুম, তাদেরই হুম, সাথে হুম। কেউ একজন গুড কপ হবে, হতেও পারে এটা। জি। আহ, মানে ভারত বিরোধিতার জায়গা যেটা, সেটার প্রসঙ্গে আমি একটু কথা বলবো। জনাব শামসুজ্জামান দুদু, এর মধ্যে আমরা কিন্তু দেখলাম যে একজন বিএনপি নেতার বাড়িতে তালাবদ্ধ করে আগুন দেয়া হলো। সেই বাড়িতে তার শিশু মেয়ে, 7 বছরের মেয়েটি মারা গেল। বংশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই খবরটিও দেখলাম গণমাধ্যমে। মানে এগুলো কারা করছে, কেন করছে, আপনারা কিছু জানেন? এখনো পরিষ্কার না, যেহেতু তদন্ত পর্যায়ে আছে। তবে এটা বলা যায়, যারা বিএনপির লক্ষ্য অথবা বক্তব্য বিরোধী, অর্থাৎ যারা নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচনী মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক, গণতন্ত্রের দেশ ফিরুক, এটা যারা বিরোধী, আমার কাছে মনে হয় তাদের সঙ্গে এদের সংশ্লিষ্টতা থাকতে পারে। একটু আগে ডাক্তার জাহিদ সাহেব বেশ চমৎকার একটা কথা বলেছেন, সেটি হচ্ছে এইসব ঘটনার মধ্যে দিয়ে কারা লাভবান হচ্ছে, বেনিফিশিয়ারি কারা। তো কারা এরকম একটি অস্থির পরিস্থিতির মধ্যে দেশকে রাখতে চাচ্ছে, এটা আমরা সবাই জানি এবং সবাই বলেছি যে সামগ্রিক যে সংকটটা দেখা দিয়েছে দেশে, এটা প্রতি সরকার, প্রতি স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার সকল ইনস্টিটিউশন, গণতান্ত্রিক ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে, এটা তছনছ করে দিয়েছে। যে কারণে বাংলাদেশে আহ, এখন চট করে একটি ভালো নির্বাচন করাও খুব কঠিন ব্যাপার। সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হতে পারে। তো সেই গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র কখনো এসেছে, কখনো চলে গেছে। কিন্তু গণতন্ত্রের জন্য একটি জাতি যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, এমন জাতি তো দক্ষিণ পূর্ব দেশে একটাই আছে, সেটা হচ্ছে বাঙালি জাতি, বাংলাদেশি জাতি। এই জাতির গণতন্ত্রের প্রতি যে সহমর্মিতা, মায়া, ভালোবাসা, এটা কিন্তু বারবার তারা প্রমাণ করেছে। সেই কারণে এখন যারা এই যে শিশু কন্যাটাকে হত্যা করলো, এই বংশালে আগুন দিল, পার্টি অফিসে বা অন্যান্য বিচ্ছিন্ন ভাবেও তারা এটা করছে, তারা কিন্তু বিএনপিকে মোকাবেলা করতে চাচ্ছে না। তারা একটি সন্ত্রাসমূলক পরিস্থিতির মধ্যে তারা ক্ষমতাকে রক্ষা করতে চাচ্ছে। এটা আমার কাছে মনে হয়
যেমন একটু আগে আপনাকে যেটা বললাম যে নির্বাচনের ভবিষ্যৎ কাদের নয়, যেমন প্রতি সরকার তারা তো এমনিতেই নিষিদ্ধ। তারা নিজেরাই ক্ষমতায় থাকা অবস্থাতে বুঝছে যে ফেয়ার ইলেকশন হলে তারা থাকবে না। তো ন্যূনতম গণতান্ত্রিক ভাবনা চিন্তার মধ্যে তারা থাকলে সেই সময় তারা এখন যে পরিস্থিতি হয়েছে এত বড় ঝুঁকি তারা নিতে পারে না। তারা নিশ্চিতই ছিল, ফ্যাসিস্ট শক্তি অবশ্য আহ, এটাই মনে করে যে গায়ের জোর যতক্ষণ পর্যন্ত আছে, শক্তি যতক্ষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা থাকবে এবং থাকছে। তো এখন প্রতীক সরকার অর্থাৎ আওয়ামী লীগের যারা পলায়নবাদী, যারা ভারতে তো আছে এবং এই দেশেও কিছু আছে তাদের অনুচর, তো তারা মিলেমিশে মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নাই। আর নাই বলে যতক্ষণ পর্যন্ত নির্বাচন ঠেকিয়ে একটি অবস্থা করা যায় ততক্ষণ পর্যন্ত মানে তারা হলে তাদের ভবিষ্যৎ শক্তি নাই, বা না হলে ক্ষমতা কি প্রয়োগ ভবিষ্যৎ, করছে। জনাব শামসুজ্জামান দুদু? হলে ভবিষ্যৎ নাই, না হলে কি তারা ভবিষ্যৎ? বিভিন্ন ভাবে তো ক্ষমতা, যেমন এটা নিশ্চিত যে এখনো পর্যন্ত প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে তাদের অনুসারী নাই, এটা তো বলা ঠিক হবে না। ওইভাবে যেমন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, বিদেশে পাচার প্রশাসন নাকি করেছে। আপনারা আর জামাতরা মিলে ভাগাভাগি করেছেন, সেটি তো উপদেষ্টা মাহফুজ আলমের চোখের সামনে হয়েছে বলে তিনি বলে গেলেন। হ্যাঁ, ওরা এটা বলতে পারে। যেমন ওদেরই একজন সঙ্গী বলেছিল যে আগামী দিনে নির্বাচন হলে বিএনপি খুব বেশি হলে টেনে টেনে 50টা সিট পেতে পারে, তার উপরে না, নিচেও হতে পারে। 250 300 সিট তাদের দল পেতে পারে, অর্থাৎ এনসিপি। এটা তো তারা একসময় বলেছে, প্রকাশ্যে বলেছে। তো তাদের ভাবনা চিন্তা এরকম নেই। তারা ক্ষমতায় থাকলো আর অন্যরা এসে সবকিছু ঠিকঠাক করলো, এটা ছেলে মানুষের না। অবশ্য তারা ছেলে মানুষের বক্তব্য দিতে পছন্দ করে, যেমন একটা লাশ, আমরা 10টা লাশ চাই, এটা হাসিনার সঙ্গে মিল আছে। তো এইসব কথাবার্তা বলে তো লাভ নাই। ক্ষমতায় থাকলে স্মরণীয় হতে পারত, গণতন্ত্রের সপক্ষে কাজ করার ভূমিকা রাখতে পারত, সেগুলো তারা রাখেনি। তো এখন এখন সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে যত তাড়াতাড়ি যে নির্বাচন মুখী করা যাবে দেশকে, তো পরিস্থিতি যত দ্রুত নিয়ন্ত্রণ করে স্থিতিশীল করা যাবে, ততই দেশের জন্য ভালো হবে। এটা আমার কাছে মনে হয়। জি, ডক্টর জাহিদুর রহমান, এই যে হুমকি দেয়া হচ্ছে, মাহফুজ আলমের কথা যখন আসলো, তিনি যখন বলছেন যে লাশ নেব, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, এরকম বক্তব্য বলছেন, এবং আরও তো অনেকেই প্রমিনেন্ট নন প্রমিনেন্ট অনেকেই কথা বলছেন, গালি উচ্চারণ করে বলছেন ছিঁড়ে ফেলবেন, মানে চিড়ে ফেলবেন, এইরকম কথাবার্তা বলছেন। এর একটা মানে প্রতিফলন এই সময়টাতে দেখতে থাকবো কিনা, মানে তারপরেই তো দেখলাম আসলে এত বেশি, যেটাকে অনেকেই বলছেন গজবের রাত গেল একটা, সেরকম একটা পরিস্থিতি দেখা গেল। তারপরে এই যে সামনে 24 ঘন্টা বা তার পরবর্তী, এর একটা প্রতিফলন কি আশঙ্কা করেন? তার মানে এখানে খুবই প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার আছে, সেটা হলো একটা দেশ যখন স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে দীর্ঘকাল থাকে তখন মানুষের টলারেন্স নষ্ট হতে থাকে, এটা স্বাভাবিক। যেমন ধরুন শেখ হাসিনা আমাদেরকে বল প্রয়োগ করেছেন, আমরাও শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বল প্রয়োগের মাধ্যমেই ফেলার চেষ্টা করেছি। বল প্রয়োগ বলতে আমি পাল্টা গুলির কথা বলিনি, আমরাও কিন্তু বল প্রয়োগ করতে গেছি। আমরা ভোটে তো তার পতন ঘটাইনি। এর আগেও বিএনপি ওভার দ্য ইয়ার্স রিপিটেডলি চেষ্টা করেছে বল প্রয়োগ করার মাধ্যমে, মানে তারা মিছিল করেছে, সমাবেশ করেছে, হরতাল ডেকেছে, তারা চেষ্টা করেছে তাদের মতো করে কাজ করার জন্য, পেরে ওঠেনি। তো এই বল প্রয়োগ করতে করতে যেটা হয়, আমাদের কিন্তু চরিত্রগত পরিবর্তন হয়ে যায়। ফলে আমরা নিজেদের যে টলারেন্সটা হারিয়ে ফেলেছি, মানে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে চেয়েছিলাম গণতন্ত্রের জন্য, কিন্তু আমরা টের পাই না যে আমরা আর গণতান্ত্রিক নই নিজেরা। আমরা মুখে নতুন বন্দোবস্তের কথা বলি, কিন্তু আমি আসলে পুরনো না, আরো প্রাচীন মধ্যযুগীয় বন্দোবস্তের কথা বলি। লাশের বদলে লাশ তো মধ্যযুগীয় কথাবার্তা। এটা যে বলা যায় না, এটা যে বলবো না, এই বোধটা নাই। প্যারাডক্সিক্যাল কেন বললাম? আবার সমস্যা হচ্ছে স্বৈরাচারের পতনের পর, যে স্বৈরাচার দীর্ঘদিন থাকে, আমরা মানে মধ্যপ্রাচ্যে যে আরব বসন্ত হলো সেটা দেখে দেখলাম যেটা, সেখানে আবার ডিজার্ভ করে ক্রিয়াশীল যে রাজনৈতিক দল এবং গোষ্ঠী আছে তাদের মধ্যে অনেক বেশি গণতান্ত্রিক মানসিকতা। কারণ ওই সময়টা কিন্তু খুব অস্থির থাকে, ভোলেটাইল থাকে, একটা স্টেটের প্রতিষ্ঠানগুলো টিকে থাকে না। ইটস দ্য সেম স্টোরি এভরিওয়্যার। তিউনিসিয়াতে বলেন, ইজিপ্টে বলেন,
আর যেগুলোতে সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, ওখানে যেটা হয়, এটা বেসিকটা খুব সোজা, যে একজন স্বৈরাচারী সরকার যখন ক্ষমতা এক্সটেন্ড করতে চায়, সে যেহেতু ভোট ছাড়া ক্ষমতায় থাকবে, তার কাজই হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা। ফলে সে যতদিন থাকে ততদিন তাকে দেখে প্রতিষ্ঠানগুলো কাজ করতে থাকে। পুলিশ বাহিনী শেখ হাসিনাকে দেখে কি মারাত্মক পুলিশ বাহিনী ছিল, হুম। যখনই শেখ হাসিনা নাই পুলিশ বাহিনী হাওয়া হয়ে গেল, কারণ প্রতিষ্ঠান আসলে পুলিশ বাহিনী আর ছিল না। তো ওই সময়ের মধ্যে নিজেদের মধ্যে আসলে এই অস্থিরতা গুলো যতটা কমানো যায়, অনেক বেশি গণতান্ত্রিক হওয়া দরকার, সেটা উচিত ছিল। অথচ হচ্ছে কিন্তু উল্টা। আর এই এনসিপি তরুণদের দিক থেকে, বিশেষ করে মাহফুজ আলম, যিনি যাকে এক ধরনের তাত্ত্বিক বলে মানে মোটামুটি এগ্রি করা হয় এনসিপির, তিনি যখন এই ধরনের বক্তব্য দেন, এটা আমাদের এই অস্থিরতা ছড়িয়ে দিতে খুব সিরিয়াসলি সাহায্য করে, এবং এটা খুবই অ্যালার্মিং। আমি মনে করি এই জিনিসগুলো সরকারের কগনিজেন্সে নেওয়া দরকার, সরকারের এই ব্যাপারগুলোতে সতর্ক বার্তা জারি করা দরকার। কোনোভাবে কেউ যাতে কোনো রকম উস্কানিমূলক মানে কোনো কিছু ব্যবহার না করে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন আমরা মব মব করছি, যে এরা পত্রিকা ভাঙছে, ছায়ানট ভাঙছে, ইত্যাদি ইত্যাদি। আপনি মিডিয়াতে পাবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাকসুর এক সিভিল নেতা, রাকসুর ভিপি, হুম। তারা প্রকাশ্যে বলছেন যে এগুলো শেষ করে দিতে হবে, এগুলো ধ্বংস করে দিতে হবে, প্রকাশ্যে বলছে, এগুলো ডকুমেন্ট আছে। তো এগুলো যখন আপনি বলছেন, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? ঠিক একইভাবে যারা মাহফুজ আলম বা ওই সমাবেশে অন্যরা যা বলছেন, বা অন্য জায়গায় যা বলছেন, যারা অ্যাগ্রেসিভ কথা বলছেন, স্ল্যাং ব্যবহার করছেন, এগুলো কিন্তু এই অস্থির সময়টাকে আরো বেশি অস্থির করে দিতেই পারে। সুতরাং কেউ কেউ বলেন যে সমাবেশে মাঠের রেটারিক একটু অ্যাগ্রেসিভ হতেই পারে, কিন্তু কোনোভাবেই এটা সেই সময় না। এটা খুবই খুবই ভোলাটাইল একটা সময় আমরা। আমি এই বিষয়টা শামসুজ্জামান দুদু আপনার কাছে শুনতে চাই। আনিস আলমগীর তিনি টকশোতে কথা বলেন, সাংবাদিক, তাকে বলা হচ্ছে তিনি নানান রকম উস্কানি দিয়েছেন, সন্ত্রাস দমন বিরোধী আইনে তাকে গ্রেপ্তারও করা হলো, তার বক্তব্যের মাধ্যমে তিনি উস্কানি দিয়েছেন। এইটা হচ্ছে তার একটা মূল অভিযোগ। আরও আসলে কি অভিযোগ সেটাও আমি খুব স্পষ্ট হতে পারিনি। সেটাকে উস্কানি ভেবে তাকে গ্রেপ্তার করা হলো। অন্যদিকে এই বক্তব্যগুলো চলছে নানান রকম স্ল্যাং ব্যবহার করে, নানান রকম হুমকি ধামকি, এবং তার প্রতিফলন দেখাও যাচ্ছে, ভাঙচুর হচ্ছে। আহ, এটা কি আসলে উস্কানি না? সরকার মানে এই বিষয়ে নিষ্ক্রিয়? আপনি এই প্রসঙ্গে কি বলবেন? নাকি এরা বিপ্লবী, তাই এরা করতেই পারে এটা? আমি ঠিক উস্কানি শব্দের সঙ্গে একমত না, যেভাবে তাকে বলা হয়েছে। আর সব ব্যাপারে মামলা এবং গ্রেপ্তার, এই ব্যাপারেও আমি একমত না। আমরা দীর্ঘ 15-16 বছর ধরে যে আন্দোলন করেছি, যত মামলা এবং কথায় কথায় গ্রেপ্তার, গুম, অপহরণ, নির্যাতন, এটার মুখোমুখি হয়েছি। তো গণতান্ত্রিক ব্যবস্থা ফেরার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো ভিন্ন মতের একটা ব্যাপার থাকবে। এবং আনিস আলমগীর যে কথাগুলো বলছিলেন, সেগুলো জবাব দেওয়ার লোক থাকতে হবে, সরকারের পক্ষ থেকে না থাকলে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেগুলো জবাব সাংবাদিকতার ক্ষেত্রে থাকতে হবে। তবে একটি বিষয় হচ্ছে, অতীত সরকার এটা নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবে। তা আমরা এই সমাজে জানি যে নিষিদ্ধ যে পণ্য সেটা ব্যবহার করা, প্রকাশ্যে আনা, এটা আইনত দণ্ডনীয়। সেটি রাজনীতির ক্ষেত্রে একসময় কমিউনিস্ট পার্টি, যারা সশস্ত্র পন্থায় ক্ষমতা দখলের মধ্য দিয়ে নির্বাচনের না, তারা কিন্তু নিষিদ্ধ ছিল। এবং সেটা শিকদারে হত্যাই করেছে শেখ মুজিব। তো তার মানে তো সেরা শিকদার তার রাজনৈতিক আদর্শ বা তার রাজনৈতিক লক্ষ্য এটা সাধারণ খনির মতো না। তো তার রাজনীতি সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে, বিতর্ক থাকতে পারে। তা আনিস আলমগীরের যে বিষয়টি, সে একটি নিষিদ্ধ সংগঠনে, যে সংগঠন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে, এটা বড় কথা না। দেশটা গণতান্ত্রিক ধারা থেকে পুরোপুরি ভাবে আপনার স্বৈরতান্ত্রিক ফ্যাসিজমের যে ধারা, সেই ধারায় নিয়ে গেছে গায়ের জোরে। আমরা যদি 71 সালের মুক্তিযুদ্ধের সময় যারা গণতন্ত্রের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানে, তারা তাদেরকে অপরাধী ভাবে, তাহলে পরে এই যে গত প্রতীক সরকার একই ব্যাপার। তাদেরকে তো সেই অপরাধী ভাবা ব্যাপারে হচ্ছে না, তাদের তো অপরাধী ভাবা হ্যাঁ, হচ্ছে না। অপরাধী কেন? কোথায়? কারণ শেখ তারা হাসিনা তো নিষিদ্ধ না। তারা তো নিষিদ্ধ আইনত হচ্ছে দণ্ড, না, তাদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বা তারা তো মানে রাজনীতি করতে না পারছে না। যেমন এই যে প্রতীক সরকারের দখলদার প্রধানমন্ত্রী বলল,
তাকে যে দণ্ডিত করা হয়েছে আইনের মধ্য দিয়ে। তো এই এই দণ্ডের মধ্যে দিয়ে তো তাদের সমর্থক, শুভানুধ্যায়ী এদের তো বোঝা উচিত যে তারা কোন পক্ষ অবলম্বন করেছে। সেই জায়গায় তাকে গ্রেপ্তার বা মামলা, এটাকে আপনি বাদ দিবেন কিভাবে? ও যদি একটি সুস্থ গণতান্ত্রিক ধারার পক্ষে, ও যদি ওই ধারার পক্ষে থেকে কথা বলে, নিষিদ্ধ সংগঠন অথবা ফ্যাসিজমের পক্ষ অবলম্বন করলে, তাহলে আপনার তার প্রতি সহমর্মিতা। গত সরকারের সময় যারা, আমরা নিজেরাও, সে মানে আপনি কি রাজনীতিবিদ, মনে সে করেন আনিস সাংবাদিক, আলমগীরকে গ্রেপ্তার করাটার একটা মানে যৌক্তিকতা আছে? যৌক্তিক এটা আদালত বলবে। আমি তার ফ্যাসিজমের পক্ষে, যেমন হিটলারের নাৎসির অনুসারীরা এখনো যদি কোনো জায়গায় থাকে, তার বয়স যদি 100 হয়, সে গ্রেপ্তার হবে, সে বিচারের মুখোমুখি হবে। তো তার সে তো যে পক্ষ অবলম্বন করেছে, সেটা তো নাৎসিদের যে সংগঠনের অনুসারী আওয়ামী লীগ বাংলাদেশে, সেই নাৎসির পক্ষ অবলম্বন করেছে। গণতান্ত্রিক বিরোধী 15 বছর কোনো নির্বাচনই হয়নি, সেই নির্বাচন না হওয়াটাকে সে ভালো যদি মনে করে, বা সেই শক্তি, সে একবারের জন্য 3বারের নির্বাচনকে বিরোধিতা করছেন। হুম। সেই জন্য না, আনিস তিনি আলমগীর আসলে বা ওই তিনবারের নির্বাচন টাইপের, যে খারাপ হয়েছে বা নির্বাচন যে হয়নি, এটা তো অবশ্য তিনি বলেছেন বিভিন্ন, মানে আমার অনুষ্ঠানেও বলেছেন আমি বলে দেখি আমি নাই। বললাম আর কি। তিনি এই না, বিষয়টাকে আপনি ডক্টর জাহিদের সাথে আপনার অনেক অনুষ্ঠান শো যেহেতু করেছেন, করছে, নিশ্চয়ই বলবেন। এটা ঠিক আছে, এবং সেটা যদি আপনি কোর্ট বিবেচনায় নেয়, দিতেই পারে। কত বড় বড় অপরাধী তো জামিন পেয়ে গেছে। এই যে একটা শুটার, যে হাদিকে গুলি করে মেরে ফেললো, খুন করলো, হুম। সে তো কোর্টের মাধ্যমে তো আসছে। হুম। আমি মনে করি যে সেখানে আসলে জামাত আহ, এবং বিএনপির আইনজীবীরা তাকে সহায়তা করেছে বলে জানা যাচ্ছে, যে তার জামিন পাওয়াতে আনিস আমি আমি আলমগীরের জন্য। ওই প্রসঙ্গে যাব না। সহায়তা কে করছে, কি করেন, সেটা আমি বিতর্কে আমি যাব না। কোর্ট তাকে জামিন দিয়েছে। একটা ক্রিমিনালের পক্ষেও একটা আইনজীবী দাঁড়াতে পারে নিশ্চয়ই। আইনে দিয়ে। তো ক্রিমিনালের পক্ষে যদি আইনজীবী দাঁড়ায়, তো তার তো কিছু লজিক থাকতে পারে, তার তো কিছু ভাবনা থাকতে পারে। সেটি যদি উইন করে, তো খুনি তো অনেক সময় মুক্তি পেতে পারে, সেটা রিজন থাকতে পারে, কোর্ট কি মনে করে। তো আমি সেই বিতর্কে যাচ্ছি না, কারণ আমি নিজে আইনজীবী না। আমি সাধারণ দৃষ্টিতে যেটা মনে করি, যে অতীত সরকারের পক্ষ অবলম্বন করে আপনি একই সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করবেন, বাসায় থাকবেন, ঘুরে বেড়াবেন, এটা তো খুব কঠিন ব্যাপার হবে। তাহলে পরে আপনি চিহ্নিত হচ্ছেন যে আপনি লুটপাটকারীর পক্ষে, গণহত্যার পক্ষে এবং সন্ত্রাসের পক্ষে। তো এটার পরিণতি কি হতে পারে, এটা আমার কাছে। আর গণতান্ত্রিক রাজনীতিতে আপনি বারবার অ্যারেস্ট হবেন, জেলে যাবেন, যেটা অতীতে 15 বছরে শুধু বিএনপি না, অন্যান্য সকল রাজনৈতিক দল, সাংবাদিক, পেশাজীবী কি অপদস্থ হয়েছে, কি পরিস্থিতির মুখে তারা পড়ছে। তারা তো কোনো আহ, সরকারের পক্ষ অবলম্বন করছিল না, আর এখন তো খুনির পক্ষ অবলম্বন করছে। এটা তো আমার নিজের কাছে জি। মনে হয়। জি। আমি জনাব আগে শামসুজ্জামান শুরু দুদু। করেছি গ্রেফতার বা জুলুম বা নির্যাতন, আমি নিজেই পছন্দ করি না, কারণ আমি নিজে এটা শিকার হয়েছি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে থেকে যদি সে শিকার হয়, তাহলে আমার আপত্তি আছে। জি। কিন্তু জি। ফ্যাসিজমের পক্ষ নিয়ে বা খুনির পক্ষ নিয়ে বা লুটেরার পক্ষ নিয়ে আপনি হলে, তা এক জিনিস হলো না। জি, জনাব শামসুজ্জামান দুদু, আপনার অবস্থান স্পষ্ট। আদালতের কথা বলছেন, আদালত বেগম জিয়াকেও কারাদণ্ড দিয়েছিলেন, তারেক রহমানকেও কারাদণ্ড দিয়েছিলেন। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে আসলে আনিস আলমগীরের গ্রেপ্তার, জনাব শামসুজ্জামান দুদু বলছিলেন যে ফ্যাসিজমের পক্ষে হলে, আপনি শুনছিলেন যে লুটপাট ফ্যাসিজমের পক্ষে হলে তার তো সাধারণ জীবনযাপন করার কথা না। কিন্তু আমরা দেখছি আসলে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন সাংবাদিকদের, আন্তর্জাতিক সংস্থা, তারা প্রতিবাদ করছে এই বিষয়টির। আহ, এটারও মানে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, আপনি কিভাবে দেখেন? আপনি যেটা বলছেন রাইটলি, ওনার সাথে আমি শো করেছি এবং ওনার বক্তব্যের সাথে আমার তীব্র দ্বিমত আছে। আমরা অন নিশ্চয়ই। রেকর্ড মাঝে মাঝে বেশ টাফ ডিবেট করেছি। তার কথাকে আমার খুব যৌক্তিক মনেও হতো না, প্র্যাকটিস করি। এখন প্রশ্ন হচ্ছে তার উপরে যা হলো সেটা হওয়া কেমন হয়েছে। আমি আসলে এটা একেবারেই অনুচিত হয়েছে বলে মনে করি। কেন? আমরা রাষ্ট্রকে যেভাবে বুঝতে চাই, রাষ্ট্রের বোঝাবুঝিটা কিরকম? রাষ্ট্র মানে হচ্ছে এমন একটা চুক্তি নাগরিকের সাথে রাষ্ট্রের। সে এই চুক্তির বলে তার অনেক কিছু রাষ্ট্রকে দিয়ে দেয়। যেমন আপনি একটা রাষ্ট্রে বাস করে বলতে পারেন না যে আমি ট্যাক্স দেবো না, আপনাকে ঘাড় ধরে ট্যাক্স দিয়ে যাবে সে, না হলে আপনাকে ফৌজদারি মামলা দিতে পারবে। এর বিনিময়ে আমি কিছু জিনিস রাষ্ট্রের কাছ থেকে পাই, সেটা হচ্ছে
আমি আইন দ্বারা পরিচালিত হব। আমি যতক্ষণ পর্যন্ত কোনো আইন ভাঙবো না, ততক্ষণ পর্যন্ত আমি কোন রকম রাষ্ট্রের কোনো কোয়ার্সিভ স্টেটের মুখোমুখি হব না। কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে যদি কিছু করে, রাষ্ট্র আমার মধ্যস্থতা করে সিদ্ধান্ত নেবে যে কে ঠিক করেছে। এর মধ্যে আনপ্লেজেন্ট থাকতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু আমার ভালো লাগছে না ডাজন্ট নেসেসারিলি মিন এটা বেআইনি। আনিস আলমগীর আওয়ামী লীগকে সফটলি প্রমোট করার চেষ্টা করেছেন, এটা ভুল না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আনিস আলমগীরকে সরিয়ে রাখে। যেমন ধরুন, আমি আওয়ামী লীগের রাইট নিয়ে কথা বলি, তো আওয়ামী লীগের মানুষজনকে যখন পেটানো হয় রাস্তায় ফেলে, এখন আমরা যদি বলি আওয়ামী লীগ করেছেন বলে পেটানো হতে পারে, আমি একদম একটা স্পেসিফিক উদাহরণ দিই। 5 আগস্ট পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেফতার হয়। তাকে ওখানেই শারীরিকভাবে হেনস্থা করা হয়। পরে কোর্টে আসার পর ওখানে হেনস্থা করা হয়। ওনাকে জেলে নেওয়ার পর উনি রীতিমতো আক্রমণের শিকার হন এবং আহত হন, হসপিটালে নিতে হয়। আমি খুব স্ট্রংলি এটার প্রতিবাদ করেছিলাম। মজার ব্যাপার, শেখ হাসিনার বিরুদ্ধে বহু বছরের আমার খুব লম্বা অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে। এই জুলাইয়ের সময় নিজের মুখেই বলছি, দেশে বসে বহু বড় ঝুঁকি নিয়ে কথা বলে গেছি, কিন্তু আমাকেও ছাড়া হয় নাই যে আমি আওয়ামী লীগের দোষর হয়েছে। এই জিনিসটা আমি আমাদের দেশের কাউকে কাউকে আইডেন্টিফাই করতে ভুল করতে দেখছি যে আইন আর তার অধিকার দুটো, মানবাধিকার দুটো দুই জিনিস। আইনে তার বিচার হতে পারে। এখন আনিস আলমগীর কি আইন ভেঙেছেন? আমি যদি সেটা খুঁজতে যাই, ধরুন আওয়ামী লীগ করা না, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে এখন। মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সংজ্ঞাও দেওয়া আছে, লিফলেট বিতরণ, মিছিল, সমাবেশ, জনসংযোগ, এগুলো নিষিদ্ধ আছে। এই কর্মকাণ্ডগুলো নিষিদ্ধ আছে। এখন আনিস আলমগীর কি আওয়ামী লীগ করেন? আমার মানে তার বক্তব্য যদি আপনি নেন, আপনি ওনাকে আওয়ামী সিম্প্যাথাইজার বলতে পারেন, কারণ আওয়ামী লীগের বহু কিছু জিনিস আসলে সমালোচনা করেন। নির্বাচন, শেখ হাসিনা, সবার কিছু, ভারত এখানে যেভাবে জেঁকে বসেছিল, সেগুলো সমালোচনা কিন্তু উনি করেন। উনি এখন যেটা বলতে চাইছেন, এই সরকারের সমালোচনা করছেন এবং আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত বলে মনে করছেন, এই বয়ান তৈরির চেষ্টা করছেন। এটা উনি ছাড়াও আরো কয়েকজন বলেন এবং তাদের সাথেও আমরা এই ডিবেটটা করছি এবং আমরা মনে করি উই আর কেপেবল এনাফ এই ডিবেটটা করার জন্য। ডিবেটের সুরাহা হইতে হবে তা না। তো আনিস আলমগীর আমার দৃষ্টিতে কোনো আইন ভাঙেননি এবং উনি যা করেন সবকিছু প্রকাশ্য ভাবে করেন। একটা কথা একটু যোগ করে রাখি, উনি ওসমান হাদি যে গুলিবিদ্ধ হয়েছে, সেই ব্যাপারে তিনি নেহারি খেতে খেতে নাকি এরকম একটা ছবি দিয়েছেন। উনি ভাবছেন এই ব্যাপারটা কি, ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে। আমি আসলে অ্যাকাউন্টে গিয়ে দেখা হয়নি, আমি স্ক্রিনশটটা দেখেছি, অনেকে বলছেন। তো উনি যদি এটা করে থাকেন, এটা অরুচিকর কাজ, কোনো সন্দেহ নাই। এগেইন, ইজ ইট আ ক্রিমিনাল অফেন্স? উত্তর হচ্ছে আমি অন্তত এটাকে মনে করি না। সো এই যে আমরা যে কোনো বক্তব্যকে ক্রিমিনালাইজ করার চেষ্টা করছি, শেখ হাসিনা কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এই কাজটা করতো। কতগুলো অস্পষ্ট ধারা ছিল, 25, 26, 28, 29, 31, ওর মধ্যে যে কোনো কিছু ধর সামাজিক অস্থিরতা তৈরি করা যাবে। এখন আনিস আলমগীর, হাসিনার কথা বলছি, ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আনিস আলমগীরের এই বক্তব্যকে অস্থিরতা তৈরি করা যাবে, ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ঢুকিয়ে দিলাম। তো এখন এই যে আমি যা বলছি সেগুলো অস্থিরতা তৈরির জন্য। এভরিথিং ইজ, আমি আপনাকে উদাহরণ দেই, উসমান হাদির হত্যাকাণ্ড তৈরির প্রেক্ষাপট তৈরির মধ্যে যাদের তালিকায় যাদের নাম আছে, এর মধ্যে আমি আছি। খেয়াল করুন, আমি পাবলিকলি উসমান হাদির সমালোচনা করিনি, যে যে করেছে তারা তো আছেই। আর আমি কেন আছি? কারণ আমি এই গণ অভ্যুত্থানকে বিপ্লব হতে দেই নাই, আমি বিপ্লবের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছি। সেই কারণে বিপ্লব হয় নাই বলে, যেহেতু তাদের ভাষ্য মতে উসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তো তাকে হত্যাযোগ্য করে তোলার মধ্যে আমিও আছি। তো এই প্রবণতাগুলো সমাজে কিন্তু শুরু হয়ে গেছে। উসমান হাদির রাজনীতির সমালোচনা থাকতে পারে না, যারা যারা সমালোচনা করেছে এখন তাদেরকে টার্গেট করা হচ্ছে। এই প্রবণতাটা ভয়ঙ্কর, কারণ আমরা রাষ্ট্রের হাতে এই ধরনের ক্ষমতা তুলে দিতে চাই না, এটা যে কেউই হোক না কেন। আর একটা কথা একটু মনে রাখতে হবে, গণতন্ত্র মানে আপনার অপছন্দনীয় ব্যক্তি, অপছন্দনীয় মতের সাথে সহাবস্থান। শারমিন, আমি মনে করি বাংলাদেশে অন্তত 20% মানুষ এখন আওয়ামী লীগ করে। আমি এটা নিতেই পারি না। আমার পরিচিত মানুষের মধ্যে আওয়ামী লীগ করা মানুষজন আছে, ক্লোজ বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে এসব নিয়ে, কিন্তু করে তো, করে তো। এখন আমি কি করব? যতক্ষণ পর্যন্ত সে ক্রাইম করছে না, যতক্ষণ পর্যন্ত সে কোনো সুনির্দিষ্ট আইন ভাঙছে না, তত ওই আইন, আইন হলেই যে হবে তা না। আইনের মধ্যেও আমরা চ্যালেঞ্জ করি। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলেছি, আমরা বিশেষ ক্ষমতা আইন নিয়ে কথা বলি, কারণ হচ্ছে এইগুলো আইন হিসেবেই খারাপ। কিন্তু তারপর একটা আইন করেন, তারপর একটা আইন করা হোক, ওই আইন করে ঠিক আছে, আওয়ামী লীগের ভোটের বা নির্বাচনের পক্ষে বললো তাকে জেলে যাইতে হবে বলে একটা আইন বানিয়ে তারপর ধরেন। এগুলো করার মাধ্যমে আসলে ক্ষতি যেটা হয়ে গেল, আমি ওনাকে খুব সিগনিফিক্যান্ট মানুষ মনে করি না।
উনি আসলে সরি, রেসপেক্ট, আমি ওনার যৌক্তিক সেন্স বা উনি যেভাবে ওনার যুক্তি এস্টাবলিশ করতে যায় যেতেন, আমি ওনাকে খুব পাওয়ারফুল কেউ মনে করতেন, কিন্তু ওনাকে গ্রেফতারের মাধ্যমে অনেক বড় ক্যারেক্টারে পরিণত করা হলো। এবং পাওয়ারফুল করে ফেলা এবং হলো। জি। একদম sorry, জি, ডাক্তার জাহিদ ধন্যবাদ। আপনি বলছেন যে মামলা মানে একটা আইন থাকা লাগবে মানে ব্যবস্থা নেবার জন্য, কিন্তু একটু যদি শামসুজ্জামান দুদু আপনার মন্তব্য শুনে, স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য বলেছেন আওয়ামী লীগের এখন মামলা লাগবে না, দেখলেই গ্রেপ্তার করে ফেলা যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন নীতি, যাকে অবশ্য পদত্যাগের মানে আলটিমেটামের মুখে আছেন তিনি। আপনি তার এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন? আইন ছাড়া যদি আপনি চলেন, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার অন্যতম একটা দিক, আইনের শাসন। তো আইন যদি না থাকে, অবশ্যই আইন করা যায়। এখন পার্লামেন্ট নেয়, তারপরেও সরকারি সিদ্ধান্তে এটা পরবর্তীতে আইনে রূপান্তরিত হতে পারে পার্লামেন্টে পরবর্তী সরকারের সময়। তো আইন না থাকলে, যেটা ডক্টর জাহিদ সাহেব বললেন, হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ ভাবে নিতে হবে যে আইন ছাড়া আপনি মুখে বললেও যে আওয়ামী লীগ করলে, আওয়ামী লীগ যেমন, আপনাকে বলি 73-74 সালের দিকে আমরা যখন ছাত্র রাজনীতি করি, তো ওই সময় এরকম একটি কথা হয়েছিল যে শেখ মুজিব সাহেব নিজে বলেছিলেন, নকশাল দেখা মাত্রই গুলি করো, দেখা মাত্র। কারণ মৌলানা ভাসানী বলছিলেন তার প্রতিবাদে যে মুজিবর কারোর গায়ে নকশাল লেখা থাকে না। তো বিষয়টি এখন এইরকম, আপনার আইন নাই, অথবা আমাকে পছন্দ হয় নাই, অথবা অন্য যে কোনো একটা ঘটনার আমার বিরোধিতা করেছে, মানে ব্যক্তিগত একটা কোনো ঘটনা আছে, এইভাবে যদি আপনি দেখি, তাহলে পরে গণ অভ্যুত্থানকে তো আপনি আহ প্রশ্রয় ফেলে দাও। একটা গণ অভ্যুত্থানটা যারা করেছে, এই যে আমাদের হাদি, আমাদের সন্তান তুল্য, তারা যে জীবনে উৎসর্গ করলো কিসের জন্য? গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, সভ্য সমাজের জন্য। তো সেটি যদি না থাকে, হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে যেটা ডাক্তার জাহিদ বলেছেন, যেটা আপনি বলছেন, এবং ডক্টর ইউনূস সাহেবের সরকারের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ দেখা মাত্রই, তো আমাদের কি বলবো, সংস্থার উত্তরণ যে ঘটানো, সেটা যেন সবাই প্রতিযোগিতা করে কি করে খারাপের দিকে নেওয়া যায়, মানে ভালো কিছু না, খারাপের দিকে নেওয়া যায়, এটাই যেন প্রতিযোগিতা শুরু হয়। কিসের জন্য? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, আমি ধরে নিই তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার বিরুদ্ধে মামলা দিতে পারে যে সে এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, দেখতে হবে। কিন্তু এটি আবার আওয়ামী লীগ যা করেছে, বা 15 বছর ধরে শেখ হাসিনা যেটা করেছে, তো একই কাজ এখনো যদি চলতে থাকে, তাহলে আমার মনে হয়, যেমন আমি একটু সংশোধন করি, সেটা হচ্ছে আনিস আলমগীর, তার সঙ্গে ভিন্ন মত অবশ্যই থাকতে পারে। আমি নিজেও বললাম সে ফ্যাসিজমের পক্ষ অবলম্বন করেছে। এই যে ডক্টর জাহিদ যেটা বললেন, হ্যাঁ, এটা আমি জানতাম না, কথাগুলো এখন শুনলাম। হ্যাঁ, খারাপ লাগতেই পারে যে আদির গুলিবিদ্ধ হওয়ার পরে যে আহ, মানে ও ছবি টবি দিত ফেসবুকে, ওই সময় নেয়ারি খেতে খেতে ওই কথাগুলো যা রুচিকর তার মনে হয়নি, আমারও মনে হয়নি। তো ও অন্যভাবে কথাগুলো আনতে পারে, এই জিনিসগুলো হয়তো তার বিপক্ষে গেছে। কিন্তু প্রশ্নটা যেটা হলো যে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ আসবে কি আসবে না, এটা আওয়ামী লীগই তাদের ভূমিকার মধ্য দিয়ে সামনে আসতে হবে। যেমন আওয়ামী লীগের রাজনীতি এই জায়গায় নিয়ে অন্যরা যায় না, তার নেত্রী, তার সংগঠনের নেতারা, তাদের ভূমিকা, কার্যক্রম, তার সরকার, এসব মিলিয়ে তো আজকে তারা
নিশ্চয়ই তারা তাদের এই কার্যক্রমের জন্য অবস্থা তাদের এই পরিণতি। জি, এখন সামনে এই তারা কি পরিণতি। করবে আর তাদের বিরুদ্ধেও কি হবে সেটিও নিশ্চয়ই আমরা দেখবো। জানাব শামসুজ্জামান তো একটু ওই প্রসঙ্গে ছোট ছোট করে আপনাদের কাছ থেকে জানতে চাই যে একটা ভারত বিরোধী এবং যুদ্ধান্তেহী যে একটা অবস্থান তৈরি হচ্ছে, সেটা নিয়ে আসলে বিএনপি কি অবস্থান ব্যক্ত করবে? মানে আমরা যেটি যেটি কথা ডক্টর জাহিদও বলছিলেন যে হাসনাতের সেই বক্তব্য, বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিতে হবে, সেভেন সিস্টার্স আলাদা করতে হবে। শুধু তো হাসনাত না, এর আগে আমরা রাওয়া ক্লাবের সভাপতি ব্রিগেডিয়ার আমান আজমি তাদের মুখ থেকে শুনেছি, আমরা মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক তার কাছ থেকে শুনেছি ভারত অঘোষিত যুদ্ধ মানে ইতোমধ্যেই ঘোষণা করে ফেলেছে না। সার্জিস আলম বলছেন উই আর ইন ওয়ার, ফেসবুকে তিনি স্ট্যাটাসে লিখছেন। এবং আমি দেখছিলাম যদি মানে ভুল না হয়, মানে ফেসবুকে অন্তত যা দেখছিলাম যে ওসমান হাদির স্ত্রী তিনি হিসেবে আখ্যায়িত করে বলা হচ্ছে যে তিনি বলছেন, মানে তিনি তার বক্তব্য আমি শুনছিলাম যে 18 থেকে 45 এই বয়সী মানুষকে ট্রেনিং করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে, এই আহ্বানও তিনি সরকারকে জানাচ্ছিলেন। মানে এই সেন্টিমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি সবার কথা বললেন, সরকারের কথা বললেন না। সরকার মনে করছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তারা উদ্যোগ নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত বিরোধিতা এই দেশের মানুষ নিজেরা করেনি, ভারতের নানান ভূমিকাগত কারণে। যেমন গত 15 বছর ধরে, যেমন তৎকালীন দখলদার প্রধানমন্ত্রী বলেছে আমি এমন কিছু দিয়েছি, ভারতের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য আসেনি এই যে আমরা এমন কিছু বাংলাদেশকে দিয়েছি যে বন্ধুত্ব ভাঙতেই পারে না। অর্থাৎ আমরা শুধু দিয়েছি, তারা নিয়েছে। তো বিদ্বেষী, ভারতের বিরোধিতা, এটা আমার মনে হয়েছে যে বাংলাদেশে না, ভারতই পর্যায়ক্রমে এই পরিস্থিতি তৈরি করেছে। আর এই দেশে কিছু রাজনীতিবিদ বা ভূমিকা বা মানুষজন আছে যারা তাদের সামর্থ্যের মধ্যে মনে করে ভারত বিরোধিতা এখানকার মানুষ একসময় আহ মানে 47-এর আগে, অর্থাৎ হিন্দু মুসলিমদের সম্পর্কের কারণে তো পাকিস্তানের পরে বাংলাদেশ, তো নানান কারণে এক ধরনের ধার্মিক একটা ঘটনা। আর এটা তো আপনি অস্বীকার করা যাবে না যে এই গণঅভ্যুত্থানে অন্যান্য কি উত্থান ঘটেছে জানি না, সাম্প্রদায়িকতার একটা উত্থান ঘটেছে। এটা বদরুদ্দীন অমসারি বলেছেন, পরে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এর ছাপ আছে। সেই জন্য যে ভারত বিরোধিতার, হ্যাঁ অবশ্যই অনেক যৌক্তিক কারণ আছে। যেমন সমস্ত বন্দরের সুবিধা তারা বিনা পয়সায় নিয়েছে শেখ হাসিনার সময়, এখন সমস্ত বন্দর তারা নিয়ন্ত্রিত অবস্থা। এই সবগুলোর দিকে একটা একটা করে যদি বিষয়গুলো দেখেন, তাহলে কিন্তু এটা ভালো কিছু আহ, আপনার নজরে পড়বে। যৌক্তিক অযৌক্তিক সেটা পরে কথা। যেমন এনসিপি তরুণ নেতা একজন বলেছে যে এই যে সেভেন সিস্টার সম্বন্ধে, হুম। যে শেখ এই অবস্থা থেকে এই কথাটা কতটা যৌক্তিক হয়তো আমার কাছে মনে হয়েছে সে ভাবেও নাই, কিন্তু এই কথাটাই ভারত বারবার ব্যবহার করছে। মানে এমন ভাবে ব্যবহার করছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ সরকারের কথা, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কথা, এবং পক্ষান্তরে বাংলাদেশকে সারা বিশ্বে, এই যেমন 5ই আগস্টের পরে এখানে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে বলে তারা দাবি করেছে, একেবারে এর ন্যূনতম কোনো ঘটনা ছিল না। বরঞ্চ আমাদের এখানে সংখ্যালঘু বলে, যদি আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না, হিন্দু ভাইদের পক্ষ থেকে এটা বিরোধিতা আসছে যে ভারত যেটা বলছে এটা ঠিক না। এই দেশে মানে 1000 বছরের সংস্কৃতি আছে আপনার মানে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যে বসবাস, একাত্তর ঘটনা সেটা জমি নিয়ে ঘটনা, ব্যবসা নিয়ে ঘটনা, সেটাকে হিন্দু মুসলিমের বিদ্বেষ বা দাঙ্গা বলে চালানোর কিন্তু চেষ্টা এখন তো হয়েছে। আবার সেটি উস্কে দেওয়ার মতো ঘটনা, মানে সেই যে অভিযোগ ভারত করছে, বিভ্রান্তিকর একটা অভিযোগ বলছেন, সেটা তো উস্কে দেওয়ার মতো ঘটনা আবার দেখছি। এক হিন্দু যুবককে হ্যাঁ ধর্ম সেটা অবমাননার জন্য পিটিয়ে পুড়িয়ে কি যে বিভৎসভাবে তাকে না, হত্যা করা হলো। এই আর প্রতি একজন আমি এটা জি, যেটা আর একজন আমি হিন্দু আমি যুবককেও শুনেছি। মানে বেশ পিটানো হয়েছে, পরে পুলিশ গিয়ে একরকম তাকে রক্ষা না করেছে। না, আমি মনে করি আমি যেটা শুনেছি এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা না, কিন্তু এটা অবশ্যই নিন্দাযোগ্য। অবশ্যই এটা কার্যকর ব্যবস্থা সরকারের নেওয়া উচিত। আইনের আওতায় ইতিমধ্যে বেশ কিছুদিন আগে আরো কঠিন ভাবে এই সিদ্ধান্ত সরকারের কার্যকর করা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি।
কোনোভাবেই যেন এই বিষয়টি, মানে সাম্প্রদায়িকতা সম্প্রীতির যে বিষয়টি আমাদের দেশে আছে এবং সারা বিশ্ব জানে, ভারত তারা তাদের সাথে হুম হুম। প্রচার করে, কিন্তু এই দেশের মানুষ অনেক, আর ভারতের অযৌক্তিক, মন গড়া এবং বলা যায় বিদ্বেষপূর্ণ ঘটনার কারণে এই দেশের মানুষ ভারত বিরোধী। এবং এটা এই দেশের মানুষের জন্য না, তারা এই পরিস্থিতির জন্য জন্য দায়ী দায়ী বলে জি আমি জনাব মনে করি। শামসুজ্জামান দুদু, মানে এই পরিস্থিতির জন্য ভারতই দায়ী। আমি আপনার এই বক্তব্যটা স্পষ্ট। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছ থেকে শেষ করব, এই যে ভারত বিরোধী মানে যুদ্ধাঙ্গী যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যুদ্ধ, আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আছি বলে বলা হচ্ছে, আপনি এই পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এটি কি মানে এটি আসলে আমাদের জন্য বিষয়টা কেমন, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। এবং সাথে সাথে সাম্প্রদায়িকতারও যে প্রসঙ্গটা আসছিল, দুটি ঘটনা, একটা একটা তো খুবই বিভৎস, এমনকি ফেসবুকে তার ভিডিও দেখা যাচ্ছে, মানে সেটা দেখলে মানুষ মনে হয় না মানে কোনো রকম স্বস্তি পাবে ভেতরে, এরকম বিষয়গুলো যে ঘটছে, এটারও একটা পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে কিনা। আমি দুদু ভাইয়ের সাথে একেবারেই একমত যে যা পরিস্থিতি তৈরি হয়েছে এটা ট্রিগার করেছে ভারত। কিন্তু এখানে আমার একটা কিন্তু আছে, আমি প্রতিক্রিয়া কি দেখাবো, কতটুকু দেখাবো, দ্যাট ম্যাটার্স। কোন রকম কোনো সন্দেহ নাই, ভারত বাংলাদেশের ওপরে শেখ হাসিনাকে চাপিয়ে ক্ষমতায় রেখে যা যা করেছেন, ভারতের ইন্টেলিজেন্সিয়া এই কথা বলছে যৌক্তিক কারণেই যে বাংলাদেশে যা যা ঘটে সবকিছুর সাথে শেখ হাসিনা যেমন জড়িত, একই সাথে মানুষজন ভারতকে ট্যাগ করছে, এন্ড উইচ ইজ লজিক্যাল। সো ক্ষোভ হতে হতে রাগ, বিরক্তি, বিতৃষ্ণ হতে ঘৃণায় পরিণত হচ্ছে, আমি মানি এটা। 5 আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছেন, আমি এটাও ছাড় দিতে প্রস্তুত আছি। তাদের দীর্ঘদিনের লাই ছেড়ে দিলে ভবিষ্যতে আরেকটা হাসিনা পাবে না এখানে বা সাবকন্টিনেন্টে। কিন্তু শেখ হাসিনা যে প্রতিদিন অলমোস্ট কথা বলে, হুমকি দেয় বসে বসে, বাংলাদেশের নির্বাচন ডিস্টার্ব করতে চায়, সমন্বয়ক ডক্টর ইউনূস, তারেক রহমান সবাইকে অ্যাকিউজ করে, সুযোগ করে দেখিয়ে দেবেন, এই যে ক্রমাগত অস্থিরতা তৈরি করে যাচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে, এটা মানুষকে আরো ক্রমাগত করতে পারে, এতেও সন্দেহ নেই। টেরিtoriয়াল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলা খুবই খারাপ কথা, মানি। কিন্তু আপনি ভারতের মিডিয়া দেখুন, বাংলাদেশের ফেরির ওখান দিয়ে একটা চিকেন স্ন্যাক আছে, ওইটা আলাদা করে ফেলবো, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে নেব। বাংলাদেশের মাথায় পঞ্চগড়ের ওই জোন থেকে বিরাট অংশ কেটে নিয়ে চিকেন স্ন্যাকটাকে চওড়া করে ফেলবো। শুধু তাই না, বিজেপির যে আদর্শিক প্রতিষ্ঠান আরএসএস, তারা অখণ্ড ভারতের কথা তাদের অফিসিয়াল কথায় লিখেছে, তাদের পার্লামেন্টে অখণ্ড ভারতের মানচিত্র আছে। আমাদের মানচিত্র, আমরা তো না, পাকিস্তান আমরা সহ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা কেউ নাই, সব ভারতের পাশ। তো আমাদের টেরিtoriয়াল ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন করে। এত কিছু বলার পরও আমি বলছি আমরা এটা করতে পারি না, আমাদের এটা করা উচিত হয়নি, ইটস রেড লাইন, একটা রেড লাইন। কারণ আমাদেরকে ওরা কি করছে বলার চাইতে ভারত এই জিনিসগুলো ব্যবহার করবে। এবং জনাব হাসরাত আব্দুল্লাহর বলাটার খুব সিগনিফিক্যান্ট কারণ হচ্ছে, উনি সরকারে না থাকলেও উনি এনসিপিতে আছেন, তার থেকে জরুরি কথা, গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটা তিনি। এতে যেটা হলো, বাংলাদেশ এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে মূলত ভারত বিরোধী, মানে ইসলামী উগ্রবাদীরা, একটা ন্যারেটিভ তাদের আছে, এবং তারা তাদের ন্যারেটিভ হচ্ছে ভারতকে অপছন্দ করে কারণ ভারত হিন্দু, সংখ্যাধিক্যের দেশ, এসব কারণে। সেই ন্যারেটিভ গুলো ট্রাকশন পাওয়ানো সহজ হবে। আমরা ভারতের সমালোচনা করতে পারি, করতে হবে, করা উচিত হবে। আমি আমি নিজে কট্টর ভারত বিরোধী মানুষ বলে আমি মনে করি না। আমি প্রচুর ভারত মানে ভারতের সরকার এবং পলিসির বিরোধিতা, জনগণের বিরোধিতা না, হুম হুম। পলিসির বিরোধিতা। কিন্তু এই পর্যায়ে যাওয়া উচিত বলে আমি কোনোভাবেই মনে করি না। টেরিtoriয়াল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন এখানে না, মানে এটা রাস্তায় রাজপথের ইয়েতেও হবে না, বরং ভারতের কাছে দাবি জানানো। আমি একটা বিএনপির কর্মসূচির কথা বলতে চাই, যে তিস্তা নিয়ে তারা বিশাল মশাল দিয়ে রাতের বেলা সমাবেশ করেছেন জনাব দুলু তার এলাকাতে, হাজার হাজার মানুষ। তো আমাদের এই দাবিগুলো এইভাবে ক্রমাগত জানিয়ে যেতে হবে, কোনো জিঙ্গোইজম না। জিঙ্গোইজম হয়তো মানুষের মধ্যে তো ক্ষোভ আছে, ঘৃণা আছে, মানুষ পছন্দ করে, কিন্তু এটাকে আমি সমর্থন করি না। তো জি ঘৃণা রাগের কারণ ভ্যালিড, কিন্তু প্রতিক্রিয়ার একটা সীমা থাকা উচিত বলে মনে করি। আর আপনি বলছেন রেডি, সাম্প্রতিকতার হ্যাঁ। ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে এই ধরনের প্রবণতা আসলে আগেও ছিল, হুম হুম। কিন্তু আগে, ইভেন শেখ হাসিনার সময়ের কথাও বলবো, যে এই সো কল্ড তৌহিদি জনতা, আমি একদিন বলছিলাম আপনাদের এত হ্যাডাম কোথায় ছিল এতদিন, আপনারা শেখ হাসিনার সময় এগুলো করেন নাই কেন? এমনকি শেখ হাসিনা করার সময় তারা এই সাহস গুলো পায়নি, এই অন্তর্বর্তী সরকারের সময় তারা এই সাহস গুলো পাচ্ছে, কারণ সরকার ব্যবস্থা নেই। এই যে একজন মানুষকে পিটিয়ে পুড়িয়ে ফেলা হলো, শুধু সেটা না, উনি কারখানা থেকে, কারখানার
কর্তৃপক্ষ মবের হাতে তাকে তুলে দিয়েছে, এটা পত্রিকাতেই এসছে। আচ্ছা, তার তিনি পেছনে যে পুলিশের কাছেও গিয়েছিলেন, পুলিশও পরে তাকে মানে আশ্রয় দেয় নাই, সেখান থেকে সে আশ্রয় মবের দেয়, হাতে গিয়ে এরকম। ভয়ঙ্কর ব্যাপার। আপনি যদি প্রয়োজন হয় এখানে স্টেপ নেওয়ার জন্য, ওতে সর্বোচ্চ বল প্রয়োগ করলে হলো একটা দুটো করতে হতো, তাহলে এগুলো বন্ধ হতো। মনে নেই আমাদের, উনি আবার হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন, ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছিল, কিন্তু ধর্ম নিয়ে তার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন ছিল। তারপর তার কবর থেকে ডেড বডি তুলে সেই ডেড বডিকে পুড়িয়ে পেটানো হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি এখন যেটা দেখছি এটা আসলে ঠিক যে সাম্প্রদায়িকতার অনেক বেশি উত্থান হয়ে গেছে তা না, বরং আইন শৃঙ্খলার সমস্যার কারণে এটা অনেক বেশি ঘটছে। আমি কিন্তু 100% নিশ্চিত নির্বাচনের পর যেই ক্ষমতায় আসবে, আমি ধারণা করি খুব বড় মার্জিনে বিএনপি ক্ষমতায় আসবে, আমি মোটামুটি নিশ্চিত এই ধরনের প্রবণতা একেবারে থাকবে। একটা শেষ প্রশ্ন, সবসময় শেষ প্রশ্নটা এরকমই হয়, নির্বাচন হবে তো, মানে পরিস্থিতি যেরকম এগোচ্ছে, নির্বাচন হবে তো ফেব্রুয়ারির 12 নির্বাচন তারিখ হবে, নির্বাচন হবে, আমরা আরেকটু টার্মোয়েলের মধ্যে দিয়ে যাব। হুম ইভেন তারেক রহমান আসার আগে এই যে 3-4 দিন সময় হুম আছে, হুম। এর মধ্যেও কিছু ঘটানোর চেষ্টা হতে পারে, মানে জনাব তারেক রহমানকে ভয় দেখানো। এর পরবর্তীতেও জার্নিটা খুব টফ না, জি এমনকি ইলেকশনের দিনও 300 আসনে যখন নির্বাচন হবে, অপ্রীতিকর ঘটনা ঘটবে। এই নির্বাচন হুম, ডক্টর ইউনূসের ভাষ্য মতে শ্রেষ্ঠতম নির্বাচন হচ্ছে না, কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। জি, মানে সহিংসতম না হলেই হয়, যেহেতু প্রার্থীরা নাকি এখন লাইসেন্স নিতে পারবে, অস্ত্র ক্যারি করতে পারবে। জনাব শামসুজ্জামান, যদি আপনার কাছে এক লাইনে কোনো সন্দেহ আছে, মানে আশঙ্কা হয় যে নির্বাচন হবে কিনা, নির্বাচন হবে তো ফেব্রুয়ারির 12 তারিখ? হ্যাঁ, আমার আমার কাছে মনে হয় যে আমি একটা জায়গার সঙ্গে এখন কিছু কিছু ঘটনা থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, কিন্তু নির্বাচনটা হবে। জি, অনেক নির্বাচনটা ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই হবে, এবং এটা হতে হবে, এটা জি, হতে হবে। অনেক ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। আমরা আশা করি যেই 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে, সেই 24 ঘন্টার মধ্যে কিছু না কিছু ব্যবস্থা নেওয়া হবে। যাই, তারপর যেভাবে আগাচ্ছে দেখলাম এখন পর্যন্ত, আশা করছি আমরা যে কিছু না কিছু ব্যবস্থা আমরা দেখতে পাবো সামনে। অনেক ধন্যবাদ ডাক্তার